আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডার্জেন কনডেনসেশন রিঅ্যাকশন। তো কনডেনসেশন রিঅ্যাকশন মানে কি? কনডেনসেশন রিঅ্যাকশন মানে হচ্ছে ২ টি ছোট মলিকিউল যুক্ত হয়ে একটি বড় মলিকিউল গঠন করা এবং ছোট একটি যৌগ বের হয়ে যাওয়া। এই রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে কনডেনসেশন রিঅ্যাকশন। ২ টা ছোট মলিকিউল এড হয়ে একটা বড় মলিকিউল হবে এবং সাথে একটা ছোট যৌগ কি হবে? বের হয়ে যাবে। যেমন HCl অথবা পানি বা যেকোনো কিছু, ঠিক আছে? এখন ডারজেন রিঅ্যাকশনটা হচ্ছে এক ধরনের কনডেনসেশন রিঅ্যাকশন। সো এই রিঅ্যাকশনে আলফা হ্যালো এস্টারের সাথে অ্যালডিহাইড অথবা কিটোন যুক্ত হয়ে কি তৈরি করবে? আলফা বিটা ইপক্সি এস্টার তৈরি করবে এবং মিডিয়ামটা হবে কি? বেসিক মিডিয়াম। এখন আসো যে আলফা হ্যালো এস্টার কম্পাউন্ডটা আসলে কি? তো যেই এস্টারে দেখো এইখানে এই কম্পাউন্ডে দেখো তো এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে কি এস্টার ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বনটা যুক্ত আছে তাকে বলা হচ্ছে আলফা কার্বন। তো আলফা কার্বনের সাথে দেখো কে যুক্ত আছে? একটা হ্যালোজেন যুক্ত আছে, তাই না? সো এই কারণে বলা হচ্ছে আলফা হ্যালো। যেহেতু আলফা কার্বনের সাথে একটা হ্যালোজেন যুক্ত আছে এর জন্য বলা হচ্ছে আলফা হ্যালো। আর যেহেতু এটা একটা এস্টার এর জন্য এস্টার, আলফা হ্যালো এস্টার। ঠিক আছে? আর এর সাথে যুক্ত হবে কি অ্যালডিহাইড অথবা কিটোন এবং একটা বেস থাকবে। এই রিঅ্যাকশনটা হবে একটা বেসিক মিডিয়ামে এবং উৎপন্ন কি হবে? আলফা বিটা ইপক্সি এস্টার অথবা গ্লাইসাইডিক এস্টার। এখন কথা হচ্ছে যে ইপক্সি মানে কি? ইপক্সি মানে হচ্ছে এই যে দেখো এই ফাংশনাল গ্রুপটাকে বলা হচ্ছে ইপক্সি গ্রুপ। এই ফাংশনাল গ্রুপে বলা হচ্ছে ইপক্সি গ্রুপ, যে কার্বন একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত থাকবে এবং এই ২ টা কার্বনই একটা কমন অক্সিজেনের সাথে যুক্ত থাকবে। এই ফাংশনাল গ্রুপটাকে বলা হচ্ছে ইপক্সি গ্রুপ। আর একটা কম্পাউন্ডে যদি ইপক্সি গ্রুপ আর এস্টার গ্রুপ ২ টা একত্রে থাকে মানে ইপক্সি ফাংশনাল গ্রুপ আর এস্টার ফাংশনাল গ্রুপ যদি একই কম্পাউন্ডে থাকে তাইলে ওই কম্পাউন্ডকে বলা হয় গ্লাইসাইডিক এস্টার কম্পাউন্ড। কি বলা হয়? গ্লাইসাইডিক এস্টার কম্পাউন্ড। ঠিক আছে? তো এই ২ টা কম্পাউন্ড যুক্ত হওয়ার পরে আল্টিমেটলি তৈরি হচ্ছে এই কম্পাউন্ডটা। তো এই কম্পাউন্ডের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে দেখো যে এই যে ইপক্সি গ্রুপটা তৈরি হইছে, এই ইপক্সি গ্রুপটা তৈরি হইছে আলফা কার্বন আর বিটা কার্বনের মধ্যে। এর জন্য বলতেছি আমরা আলফা বিটা ইপক্সি এস্টার। যেহেতু এটা একটা এস্টার এজন্য আলফা বিটা ইপক্সি এস্টার। আর গ্লাইসাইডিক এস্টারও বলা হয় কেন এই কম্পাউন্ডকে? কারণ এখানে যেমন ইপক্সি গ্রুপ আছে সাথে কি আছে? এস্টার গ্রুপও আছে। এইজন্য এই কম্পাউন্ডটাকে কি বলা হচ্ছে? গ্লাইসাইডিক এস্টার কম্পাউন্ড। আচ্ছা, তো আসো পরবর্তী পার্টে যে আমরা যে বেসিক মিডিয়াম হিসেবে যেই বেসটাকে ইউজ করব সেই বেসটা হইতে পারে সোডিয়াম অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম ইথোক্সাইড সহ আরো অনেকে, তাই না? তো এই বেজের আসলে কাজটা কি? আচ্ছা, আমরা কি জানি যে অ্যাসিড কি করে? H+ ত্যাগ করে, তাই না? H+ প্রোভাইড করে। সো H+ প্রোভাইড করলে আল্টিমেটলি একটা কার্বো ক্যাটায়ন ফর্ম হয়, তাই না? আর এই ক্ষেত্রে বেজ হচ্ছে H+ গ্রহণ করে। তার মানে একটা কম্পাউন্ড থেকে H+ কে নিয়ে চলে যায়। নিয়ে চলে গেলে এখানে আল্টিমেটলি কি হয়? ডিপ্রোটনেশন বা H+ রিমুভাল। তো এই ডিপ্রোটনেশনের ফলে কি উৎপন্ন হয়? কার্বন আয়ন উৎপন্ন হয় অথবা নিউক্লিওফাইল উৎপন্ন হয়। সো এই পার্টটা দ্বারা কি বোঝানো হয়েছে? সামনে আমরা মেকানিজমে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমরা এই রিঅ্যাকশনে ইউজ করব হচ্ছে সোডিয়াম ইথোক্সাইডকে। তো সোডিয়াম ইথোক্সাইডের সংকেত হচ্ছে এইটা, তাই না? এই পার্টটা যখন সলিউশনে আল্টিমেটলি এই কম্পাউন্ডটা হচ্ছে এই ফর্মে থাকে। প্লাস আর মাইনাস আলাদা থাকে। ঠিক আছে? আচ্ছা। এখন আসা হচ্ছে মেকানিজমে। মেকানিজমে দেখো তো আমরা ফার্স্টে নিলাম কারে? আলফা হ্যালো এস্টারকে নিলাম। তো আলফা হ্যালো এস্টার আর এখানে যে আমরা বেসিক মিডিয়াম হিসেবে কাকে নিয়েছি? সোডিয়াম ইথোক্সাইড। ওই সোডিয়াম ইথোক্সাইডের যে নেগেটিভ পার্টটা আছে এই নেগেটিভ পার্টটা আলফা হ্যালো এস্টারের যে আলফা কার্বন আছে এই আলফা কার্বনের একটা হাইড্রোজেনকে কি করবে? নিয়ে নিবে। তাই না? সো যদি নিয়ে নেয় H+ আকারে যদি নিয়ে নেয় তো সেই ক্ষেত্রে কি হাইড্রোজেনের দেখো হাইড্রোজেন কি করলো? এই বন্ডটাকে ছেড়ে চলে গেল। তো এই বন্ডে কে ছিল? কার্বনের একটা ইলেকট্রন ছিল এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল। সো হাইড্রোজেনের ইলেকট্রনটাও যেহেতু এখন কার্বনের কাছে রয়ে গেল তো এর জন্য কার্বন কি হলো? নেগেটিভলি চার্জড। ঠিক আছে? তো এখন কি ফর্ম হইলো এটা? এটা হচ্ছে একটা
মান আয়ন, তাই না? অথবা বলতে পারি আমরা নিউক্লিওফাইল। সো আমরা হয়তোবা এই কথাটুকুর অর্থ এখন বুঝতে পারছি যে ডিপ্রোটনেশনের ফলে কার্বন আয়ন অথবা নিউক্লিওফাইল উৎপন্ন হয়। ঠিক আছে? তো এই নিউক্লিওফাইল কি চাইবে? কোন একটা পজিটিভ চার্জকে অ্যাটাক করতে চাইবে। ঠিক আছে? আমরা যদি পরবর্তী সেকেন্ড স্টেপে আসি তো দেখতে পারবো যে এখন এই কার্বন আয়নের যে কার্বনটা আছে, এই কার্বনটা অ্যালডিহাইড অথবা কিটোনের যে কার্বন আছে, কার্বনিল গ্রুপের যে কার্বন আছে সেই কার্বনকে অ্যাটাক দিবে। কারণ কি? এই কার্বনিল গ্রুপের যে অক্সিজেন সেটা পার্শিয়ালি নেগেটিভ আর কার্বনটা কি? পার্শিয়ালি পজিটিভ। তো যেহেতু এটা পার্শিয়ালি পজিটিভ তাই এই নেগেটিভ চার্জটা এই কার্বনকে অ্যাটাক দিবে। তো যদি অ্যাটাক দেয় তাহলে কি হলো? দেখো এই পার্টটা এই যে আমি এইভাবে লিখছি। এইভাবে লিখছি। দেখো এইখানে যদি এই কার্বনটা এই কার্বনকে অ্যাটাক দেয় তাহলে কার্বনের কিন্তু হাত হয়ে যায় ৫ টা। তো সে তো ৫ টা হাত রাখতে পারবে না। তো এর জন্য কার্বন আর অক্সিজেনের মধ্যে এই কার্বন আর অক্সিজেনের মধ্যে যেই ডাবল বন্ডটা ছিল তার মধ্যে একটা বন্ড কি কার্বন ছেড়ে দিবে। ছেড়ে দিল। তো দিলে কি হইলো? অক্সিজেনের মাথায় আসলো কি নেগেটিভ চার্জ। তো এই পার্টটা দেখো, এই পার্টটা আমি যে এখানে লিখছি, এখানে লিখছি। ঠিক আছে? তো লিখলাম এই যে কার্বনের সাথে এই কার্বনের বন্ড হইলো। আশা করি বুঝতে পারছো এই যে এই পার্টটা, এই যে এই পার্ট। আর এই পার্টটা হচ্ছে এই যে এই পার্টটা। ঠিক আছে? তো এখন দেখো তো, এখন হচ্ছে এই যে অক্সিজেন নেগেটিভলি চার্জড, এই অক্সিজেন কি করবে? এই কার্বনকে অ্যাটাক দিবে। অক্সিজেন যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের পাশের কার্বন কি করবে? এই অক্সিজেনটা অ্যাটাক দিবে। তো অ্যাটাক দিলে কি হবে? যেহেতু হ্যালোজেন একটা গুড লিভিং গ্রুপ, তো হ্যালোজেন কি করবে? কার্বন আর হ্যালোজেনের যে বন্ডেড ইলেকট্রন দুইটা আছে সেই ইলেকট্রন দুইটাকে নিয়ে সে চলে যাবে। চলে গেলে দেখো তো কি ফর্ম হইলো? এই যে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা ফর্ম হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই রিঅ্যাকশনের যে এক্সক্লুসিভ এক্সাম্পল গুলো আছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সেই এক্সাম্পল গুলো সলভ করবো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।